হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু নতুন করে বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল এবং হেড কনস্টেবল ছাড়াও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে বিভিন্ন পদে বিভিন্ন শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, কতটা শূন্যপদ বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদনের যোগ্য, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন এরপর আমরা চলে যাবো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে, সেখানে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওয়েবসাইট বলা হয়েছে rectt.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনি এই পেজে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যেটা আবেদন শুরুর ডেটের কথা বলেছে 9/6/2024, আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 8/7/2024। তো এখানে আপনার ডেট দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এরপর আমরা চলে যাব সরাসরি পোস্টের দিকে, কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে বা কি কি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে লেভেল 7 অনুযায়ী যে সমস্ত পোস্ট রয়েছে বা যে সমস্ত পদ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে পে লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা করে কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এবং হেড কনস্টেবল ক্ষেত্রে যেটা বলা হয়েছে, হেড কনস্টেবল ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পে লেভেল 4 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা করে কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে ভ্যাকেন্সি, যেটা বলেছে ফোর্স পোস্ট এবং ক্যাটাগরি যেটা রয়েছে আলাদা ভ্যাকেন্সি যেটা রয়েছে, যেমন সবার প্রথমে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে মূলত কিন্তু কয়েকটি পদের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এক নম্বরে যেটা বলেছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত কিন্তু 5টি পদে এখানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। জেন্ডার যেটা বলেছে মেল ফিমেল কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবেন। যেটা শূন্য পদের কথা বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2টি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 2টি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2টি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 11টি, টোটাল যেটা শূন্য পদের কথা বলা হচ্ছে 17টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং সিআরপিএফ এর ক্ষেত্রে যেটা বলছে মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবেন। টোটাল যেটা বলা হচ্ছে 21টি শূন্যপদ, এসটির ক্ষেত্রে 2টি, এসসির ক্ষেত্রে 3টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 2টি, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 8টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলেছে আইটিবিপির ক্ষেত্রে যেটা বলেছে মেল ফিমেল উভয় এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা বলেছে মেলদের ক্ষেত্রে আলাদা শূন্যপদ এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা শূন্যপদ বলা হয়েছে। এখানে যেটা বলেছে মোট কিন্তু 56টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরপর যেটা বলেছে সিআইএসএফ এর ক্ষেত্রে যেটা বলেছে মেলদের ক্ষেত্রে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে 37টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 8টি, ওবিসিদের ক্ষেত্রে 47টি, এসসির ক্ষেত্রে 29টি, এসটির ক্ষেত্রে 15টি এবং মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি 6টি, 1টি, 2টি, 1টি, টোটাল যেটা বলা হয়েছে 146টি শূন্যপদ এখানে কম হয়ে যাবে। এসবিদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মেল ফিমেল এখানে উভয় আবেদন করতে পারবেন। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলা হয়েছে 2টি শূন্যপদ, ইডব্লিউএস এর ক্ষেত্রে কোনো রকম শূন্যপদ বলা হয়নি, ওবিসিদের ক্ষেত্রে 1টি শূন্যপদ, মোট কিন্তু এখানে 3টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরপর যেটা বলা হচ্ছে হেড কনস্টেবল, তো হেড কনস্টেবল পদে কতটা শূন্যপদ বলা হয়েছে এবং কি কি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে বিএসএফ। তো বিএসএফ এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে জেন্ডার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবেন। আনরিজার্ভের ক্ষেত্রে 80টি শূন্যপদ, ইডব্লিউএস এর ক্ষেত্রে 20টি, ওবিসিদের ক্ষেত্রে 99টি, এসসির ক্ষেত্রে 47, এসসির ক্ষেত্রে 47, এসটির ক্ষেত্রে 56, টোটাল যেটা বলা হয়েছে 302টি শূন্যপদ এখানে নিয়োগ করা হবে। সিআরপিএফ এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে 110টি, ইডব্লিউএস 27টি, ওবিসি 73টি, এসসি 41টি, এসটি 31টি, মোট এখানে 282টি শূন্যপদ এখানে নিয়োগ করা হবে। আইটিবিপির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মেল ফিমেল এখানে উভয় আবেদন করতে পারেন। মোট যেটা বলা হচ্ছে 163টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সিআইএসএফ এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 496টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এসএসবির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 5টি শূন্যপদ এবং এআর এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 35টি শূন্যপদ এখানে বলা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন হেড কনস্টেবল পদে যেটা নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে এখানে নিয়োগ করা হবে হেড কনস্টেবলের এবং কি শূন্যপদ বলা হয়েছে, আপনারা এটা কিন্তু নোটিফিকেশনে বিস্তারিত জানতে পারবেন। নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট দিয়ে থাকি, সেখান থেকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। ক্যাটাগরি অনুযায়ী কোন ক্যাটাগরির জন্য কতটা বয়সের ছাড় রয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব।
তো সবার প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছেন এসসি এসটিদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 5 বছর বয়সের স্যার আপনারা পেয়ে যাবেন। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যেটা বলেছে 3 বছর কিন্তু এখানে আপনার বয়সের স্যার পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো আপনারা কোন ক্যাটাগরির মধ্যে আসেন সেই ক্যাটাগরির বয়সের স্যারটা অবশ্যই আপনারা একবার দেখে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মেলদের ক্ষেত্রে বলা হয়েছে হাইট এখানে দেখতে পাচ্ছেন 165 সেন্টিমিটার, চেস্টের ক্ষেত্রে যেটা বলেছে 77 এবং 82 সেন্টিমিটার। যেমন 2 নম্বরে বলা হয়েছে কিছু পার্টিকুলার স্টেপ বা কিছু পার্টিকুলার স্টুডেন্ট ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এটা কিন্তু আলাদা একটা মাপঝোঁকের কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে হাইটের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, চেস্টের ক্ষেত্রে যেটা বলেছে 77 থেকে 82 সেন্টিমিটার কিন্তু এখানে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যেমন বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এসব স্টেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই হাইটটি এখানে চাওয়া হয়েছে। যেটা বলেছে যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের যেটা বলেছে 162.5 সেন্টিমিটার, এবং এসটির কথা যেটা বলেছে 76 থেকে 81 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে যেটা বলেছে হাইট যেটা বলেছে 155 সেন্টিমিটার, এবং চেস্টের কথা এখানে কিন্তু কোনো রকম বলা হয়নি, মেয়েদের কিন্তু যে কোনো চেস্টে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলেছে কম্পিউটার বেস টেস্ট, তো এখানে কম্পিউটার বেস টেস্টের কথা যেটা বলেছে পাস টু, এই ক্ষেত্রে যেটা বলেছে কোন কোন সাবজেক্টের উপর আপনাদের কতটা নাম্বার থাকছে, আপনার কতটা পরীক্ষার সময় পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। যেমন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বলেছে হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছে অপশনাল, এখানে কিন্তু আপনাদের 20টা কোশ্চেন থাকছে 20 নম্বরের মধ্যে, এবং যেটা বলেছে জেনারেল ইন্টেলিজেন্টের ক্ষেত্রে থাকছে 20টি কোশ্চেন 20 নম্বরের মধ্যে, নাম্বারিক্যাল অ্যাপিটিউডের ক্ষেত্রে যেটা বলেছে 20টি কোশ্চেন 20 নম্বর, ক্লারিক্যাল অ্যাপিটিউডের ক্ষেত্রে বলা হচ্ছে 20টি কোশ্চেন থাকছে 20 নম্বর, এবং কম্পিউটার নলেজের ক্ষেত্রে থাকছে 20টি কোশ্চেন থাকছে মোট 20 নম্বরের মধ্যে। এখানে যেটা আপনার পরীক্ষার সময় পেয়ে যাচ্ছেন 1 ঘন্টা 40 মিনিট, টোটাল যেটা বলা হচ্ছে 100 মার্কের মধ্যে কিন্তু এখানে আপনাদের এক্সামটা নিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু আরও নোটিফিকেশনে বিস্তারিত রয়েছে, তো অবশ্যই আপনারা আবেদন করার আগে একবার নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাব সরাসরি কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে রেজিস্টার করবেন সেই প্রসেস নিয়ে আমরা সরাসরি আলোচনা করব। তো আবেদন করার জন্য যেটা করতে হবে সবার প্রথমে আপনাকে rect.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করবো আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে নিচের দিকে এখানে যেটা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এবং যেটা বলেছে কনস্টেবল পদে এখানে নিয়োগ যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও পাশেই আপনারা অ্যাপ্লাই হেয়ার বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনাদেরকে আবেদন করার জন্য কিন্তু সবার প্রথমে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। তো সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের এখানে ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনাদেরকে দিয়ে গেট ওটিপিতে আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। তো চলুন ফটাফট আমরা ফর্মটিকে ফিল করে নিই। যখনই আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন, করার পর ওটিপি দেওয়ার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ধাপ রয়েছে, যেমন বলা হচ্ছে হোম, মাই প্রোফাইল, ড্যাশবোর্ড, রিকোয়ারমেন্ট ওপেনিং, ক্যান্ডিডেট ইন্টারাকশন যেটা বলা হয়েছে। তো আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে রিকোয়ারমেন্ট ওপেনিংয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। রিকোয়ারমেন্ট ওপেনিংয়ে ক্লিক করবে আপনাদের কাছে আবারও সেই পেজ চলে আসবে, একদম হোম পেজ চলে আসবে। তো এখানে যে পদে আপনার আবেদন করতে যাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পর কয়েকটি ধাপের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। যেমন বলা হচ্ছে আইডেন্টিটি ডিটেলস যেটা রয়েছে সেই আইডেন্টিটি ডিটেলস আপনাদের দিতে হবে। যেমন বলা হচ্ছে সবার প্রথমে আপনাদেরকে এখানে আধার কার্ড সিলেক্ট করে দিতে হবে, করে দেওয়ার পর আপনাদের যেটা আধার কার্ড নাম্বার রয়েছে এখানে বসিয়ে দিতে হবে। এরপর যেটা বলা হচ্ছে আইডেন্টিটি টাইপ, তো আপনি কোন আইডেন্টিটি দিতে চান, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলেছে এডিশনাল ইনফরমেশন, তো আপনাদের যেটা এডিশনাল ইনফরমেশন যেমন বলা হচ্ছে জন্ম তারিখ, আপনাদের যেটা বয়স সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিকলি চলে আসছে। এখানে যেটা বলা হচ্ছে আপনাদের বাবার নাম, মায়ের নাম, আপনাদের যেটা পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্ক, আপনাদের যদি শরীরের মধ্যে কিছু দাগ থেকে থাকে বা কিছু মার্ক চিহ্ন থেকে থাকে সেটা আপনার এখানে বসিয়ে দিতে পারেন, এবং জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস যেটা রয়েছে ম্যারিড আনম্যারিড সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলেছে ডোমিক্লিন ডিটেলস, তো আপনাদের চান অবশ্যই দিতে পারেন, নাহলে আপনার এটা এরকমই রেখে দেবেন। এরপর যেটা বলেছে ক্যাটাগরি রিজার্ভেশন যেটা রয়েছে, তো আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি আবেদন করতে চান সবার প্রথমে আপনাদের যেটা জাতি রয়েছে বা ধর্ম রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস না আনরিজার্ভ, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলা হয়েছে মোড অফ রিকোয়ারমেন্ট, তো এখানে রিকোয়ারমেন্টের কথা যেটা বলা হচ্ছে আপনার ডাইরেক্ট কি যেটা রয়েছে আপনার এক্স সার্ভিসম্যান যেটা আপনাদের রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন। আপনার যদি বিএসএফ ডিপার্টমেন্টে আগে থেকে কাজ করে থাকেন তাহলে আপনার এটা সিলেক্ট করে দেবেন, নাহলে আপনার ডাইরেক্ট এন্ট্রি যেটা বলা হয়েছে ডাইরেক্ট এন্ট্রিতে আপনার সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলেছে সাব ক্যাটাগরি রিজার্ভেশন, তো আপনারা যদি এটা চান অবশ্যই দিতে পারেন, নাহলে আপনার এটা এরকমই রেখে দেবেন।
রেখে দেওয়ার পর যেটা বলেছে ডিপার্টমেন্ট, এখানে অটোমেটিকলি নো করে দেওয়া রয়েছে, তো আপনারা এটা নোতে রেখে দেবেন। রেখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটন আপনারা ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবো, আপনাদের যেটা কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্ট যেটা রয়েছে সেটা আপনাদের আপলোড করতে হবে, এবং ক্যাটেরিয়া যেটা ক্যাটেরিয়া রয়েছে, কিছু ক্যাটেরিয়া বলা হয়েছে, সেই ক্যাটেরিয়া আপনাদের সম্পূর্ণ করে সবার শেষে আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। করার পর যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেই আবেদন মূল্য কিন্তু আপনাদের সবার শেষে পে করে দিতে হবে। তো আবেদন মূল্য জমা করার পর কিন্তু আপনাদের আবেদন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে সেটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য, বা পরবর্তী যখন আপনাদের সেই রিসিপ্টটা লাগবে তখন আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।